সকল বৈষম্যের নিরসন, আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্যগুলো থেকে মূলত মুক্তি চাই। সার্জিস হাসনাত দেশে আমাদের কাছে হাত জোর করে বলেছে যে ভাই, তোমাদের উপর অনেক গোয়েন্দা নজরদারি আছে, তোমরা প্রথম সারিতে না থেকে তোমরা পিছনের দিকে চলে যাও। 11 জুলাই পুলিশ যখন ব্যারিকেড দেয়, সেই ব্যারিকেডটি ভেঙে সবার আগে কিন্তু আমি বেরোই। মাথার সামনে থেকে গুলি ঢুকে একদম পিছন দিয়ে বেরিয়েছে এবং তিনি আমার সামনেই লুটিয়ে পড়েন। পুলিশ যখন আমাদের এই জনস্রোত দেখলো, প্রায় কয়েক হাজার ছাত্র জনতা যখন আমাদের এই মিছিলটি দেখলো, তখন তারা হাঁটু গেড়ে আমাদের সামনে মাপ চায়। বাংলা নিউজের স্মৃতিতে অম্লান 36শে জুলাই আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম। আজ আমরা জানবো তার জুলাইয়ের গল্প। প্রথমে আমরা কোটা প্রথার যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা আসলে লড়াইটা শুরু করি। এই লড়াইয়ের এক পর্যায়ে যখন আমরা আসলে আন্দোলনটির মূলত আমরা চাচ্ছিলাম যে প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমরা একটি সুস্পষ্ট রূপরেখা চেয়েছিলাম যে আসলে এই কোটা প্রথা থেকে নিরসনের জন্য যেন আমাদেরকে কোনো একটি সমাধান দেওয়া হয়। কিন্তু আমরা দেখলাম যে যত আন্দোলনের যত দিন গড়িয়েছে, সরকার আমাদের এই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে, বরং সরকার আমাদেরকে তাদের এক প্রকার প্রতিপক্ষ বানিয়ে ফেলছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপরে দমনপীড়ন দিন যত যাচ্ছিল তত বাড়িয়ে দিচ্ছিল। তো এই যখন পরিস্থিতি, তখন আসলে আমাদের আন্দোলনের গতিবিধি শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরে অর্থাৎ সারা বাংলাদেশে আমরা সংগঠিত করার চেষ্টা করি এবং আন্দোলনের ধারাবাহিক কার্যক্রমের ফলস্বরূপ আমরা প্রথমে বাংলা ব্লকেট, তারপরে কমপ্লিট শাটডাউন থেকে শুরু করে এই ধরনের কর্মসূচিগুলোতে যাই। প্রথমে আমাদের আন্দোলন কুসুম কুসুম থাকলেও পরবর্তীতে যখন সরকার ভূরুক্ষেপ করলো না, তখন আমরা এদেশের মানে আপামর সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আন্দোলনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি এবং অন্তর্ভুক্ত করে আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপরে নির্বিচারে গুলি করছে, আমার ভাইদেরকে হত্যা করছে, তখন আমরা বিশেষ করে 15 জুলাই যখন ছাত্রলীগ ক্যাম্পাসে হামলা করলো সাধারণ শিক্ষার্থীদের উপরে, বহিরাগতদেরকে দিয়ে মূলত আমাদের উপরে হামলাটি করা হয়। তারপর আমরা দেখা গেছে তার একদিন পরে যখন আবু সাঈদ শহীদ হলেন, তখন কিন্তু আন্দোলনের মোড় ঘুরেছে এবং তার পরের দিন যখন শেখ হাসিনা বলল যে আমরা কোটা তিনি রাজাকারের নাতিপুতিদেরকে দিবেন, মানে আমরা পাবো না তো রাজাকারের নাতিপুতিরা পাবে কিনা, এ ধরনের যখন আমাদেরকে নিয়ে তিনি বিদ্রুপ করা শুরু করলেন, তখন আমরা আসলে তার বিরুদ্ধে আমরা মনে করছিলাম যে এই যে আমাদের ভাইদেরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তারপরে আসলে এই সরকার আর নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার রাখে না। তখন আমরা আসলে নিজেদেরকে আরেকটু গুছিয়ে কিছু কৌশল অবলম্বন করে এক দফার দিকে অগ্রসর হই এবং তার আগে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় শাহবাগে পুলিশ আমাদেরকে নানান সময় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙে কিন্তু অনেক সময় আমরা সেখানে অবস্থান নেই। তারপর আমরা যখন বঙ্গভবনে যাচ্ছিলাম স্মারকলিপি দেওয়ার জন্য, তখন আমাদেরকে পুলিশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, বিভিন্ন জায়গায় হামলা করলো। এইভাবে আসলে মূলত আন্দোলনটি আসলে আস্তে আস্তে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জনগণের যে সম্পৃক্ততা শুরু হয়, সেটি আমাদেরকে আসলে এই আন্দোলনের এক দফার দিকে অগ্রসর হতে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করেন। এবং অবশেষে আপনি দেখবেন যে 11 জুলাই পুলিশ যখন ব্যারিকেড দেয়, সেই ব্যারিকেডটি ভেঙে সবার আগে কিন্তু আমি বেরোই এবং এই ব্যারিকেড ভাঙার মাধ্যমে আমরা মনে করছিলাম যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি। এই ছোট ছোট বিজয়গুলো আমাদেরকে আসলে বড় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। শাহবাগে পুলিশ প্রতিদিনই ব্যারিকেড দিত, কিন্তু 11 জুলাই তারা সাজোয়া যান থেকে শুরু করে জল কামান নিয়ে বড় কয়েকশো পুলিশ মোতায়েন করে তারা কিন্তু একটি ব্যারিকেড তৈরি করে এবং তারা চেষ্টা করেছিল যে আমাদেরকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই দিন পুলিশের সাথে প্রায় 5 থেকে 10 মিনিটের ধস্তাধস্তির একটা পর্যায়ে কিন্তু আমরা সেই ব্যারিকেড ভাঙতে সক্ষম এবং সেই ব্যারিকেড ভেঙে আমরা কিন্তু বাংলা মোটরের দিকে, ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হয়ে যাই। তো ওই ব্যারিকেড ভাঙার পরেই এবং ওই ব্যারিকেডটি প্রথমে কিন্তু ভেঙে আমি কিন্তু সবার আগে দৌড়ে যাই এবং গিয়ে আমি এক ধরনের উল্লাস করি। ওই ব্যারিকেড ভাঙার মাধ্যমে আমার মনে হয়েছিল যে আমরা একটি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি এবং এই যে ছোট একটি বিজয়, এটি আমাদেরকে পরবর্তীতে আত্মবিশ্বাসী করে তোলে এবং আত্মবিশ্বাসের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আমরা এক দফার দিকে অগ্রসর হই। যেদিন ছাত্রলীগ ক্যাম্পাসে হামলা করে, আমরা ঢাকা মেডিকেলে আমাদের অসংখ্য ভাই কিন্তু সেদিন চিকিৎসা নিতে গিয়েছিল। সেদিন আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলে ডাক্তাররা আমাদেরকে একেবারে চিকিৎসা দিতে আসছিল না এবং আমরা কোনো ডাক্তারকেই খুঁজে পাচ্ছিলাম না। একজন ডাক্তারকে আমরা খুঁজে পেয়েছি, তাকে সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য নিচে নামতে আমরা 1 ঘন্টারও বেশি ওয়েট করতে হয়েছে। তারপরে আমরা দেখেছি যে আবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ যুবলীগ সেই আহত শিক্ষার্থী ভাই বোনদের উপর হাসপাতালে আবার কিন্তু হামলা করে। আমার 4 তারিখের একটি ঘটনা মনে পড়ে। আমরা
শাহবাগে যখন অবস্থান নেই, সেই শাহবাগে অবস্থান নেওয়ার সময় বাংলা মোটরের ওইদিকে মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা আমাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া তাদের মধ্যে চলছিল। তো এর একটি পর্যায়ে বাংলা ইন্টারকন্টিনেন্টালের ঠিক একটু সামনেই আমার সাথে তারা ওই মূলত ছাদ থেকে ছাত্রলীগ, যুবলীগ গুলি করছিল। আসলে কোন পক্ষটি গুলি করছিল এটি আসলে বোঝা মুশকিল, তবে আমাদের কাছে যেটি মনে হচ্ছে তারা শিক্ষার্থীদের বিপক্ষের শক্তি। তো যখন গুলি করেছিল উপর থেকে, আমরা তো আসলে সামনের দিকে এবং আমরা ছিলাম নিরস্ত্র, তখন আমার এক ভাইয়ের মাথার এই সামনে থেকে গুলি ঢুকে একদম পিছন দিয়ে বেরিয়েছে এবং তিনি আমার সামনেই লুটিয়ে পড়েন। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই ধরনের অসংখ্য ঘটনা। 5 তারিখে যখন আমরা আসলে কারফিউ দেওয়া হয়েছিল এবং 5 তারিখ সকালবেলা যখন আমি বের হই বাসা থেকে, আমি সায়েন্স ল্যাব মোড়ে আসার পরে আমাকে পুলিশ এবং আর্মি কিন্তু আমাকে আটকে দেয় যে কোথায় যাচ্ছেন। তখন আমি একটি নাটক তাদের সামনে সাজাই, যে আমি বলি যে আমার চাচা সে ঢাকা মেডিকেলে ভর্তি, তার পিত্তথলিতে অপারেশন রয়েছে, আমি তাকে রক্ত দিতে যাচ্ছি। সুতরাং পুলিশ এক প্রকার চিল্লাচিল্লি করে যে কেন বের হয়েছেন আজকে, এই ধরনের এই ঘটনাগুলো করে তারপরে তারা এক পর্যায়ে আমাকে ছেড়ে দেয়। তো তখন আমি চাংখারপুল মোড়ে গিয়ে দেখি যে 150 ছাত্র জনতা সেখানে জড়ো হয়েছিল এবং তারা স্লোগান দিচ্ছেন। তো তাদের সাথে গিয়ে আমরা আসলে স্লোগান ধরে সেই মিছিলটিকে, সেই জায়গাটি, সেখানে অবস্থানটিকে অনেক বড় করে এবং সেখানে সময়ের সাথে সাথে অনেক ছাত্র জনতা যখন আমাদের সাথে সংঘবদ্ধ হয়, তারপর আমরা সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু 12:30-1টার দিকে কিন্তু আমরা শাহবাগের দিকে অগ্রসর হই এবং সেখানে পুলিশের একটি ব্যারিকেড ছিল শাহবাগে। সেই ব্যারিকেড পুলিশ যখন আমাদের এই জনস্রোত দেখলো, প্রায় কয়েক হাজার ছাত্র জনতা যখন আমাদের এই মিছিলটি দেখলো, তখন তারা হাঁটু গেড়ে আমাদের সামনে মাপ চায় এবং আর্মি তাদেরকে প্রোটেকশন দিয়ে এক প্রকার থানার দিকে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পাই যে এদেশ থেকে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়েছেন এদেশ থেকে। যখন আসলে ওই চাংখারপুল মোড় থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে যখন আমরা শাহবাগের দিকে আসি, তারপরে আমরা ওই শাহবাগের যে ছাত্র জনতা সেখানে তখন সময় যত গড়াচ্ছিল তত কিন্তু উপস্থিতি বাড়ছিল। তো তখন তাদেরকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমরা সেখানে যেন পরিস্থিতিটিকে ঠিক রাখা যায় এবং স্লোগানের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলাম। তো তার একটি পর্যায়ে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ স্বাভাবিক সকাল থেকে না খাওয়া, এরপরে যে পরিস্থিতি এবং অনেক গরম ছিল সেদিন, তো এত পরিমাণ রোদ ছিল। তো টায়ার্ড হয়ে আমি যখন একটা পাশে বসেছিলাম, তখন এক সাংবাদিক ভাইয়ের কাছ থেকে প্রথম খবর পাই যে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই যে সেই সময়ের অনুভূতি, আমি তখন কয়েক মিনিটের জন্য বাকরুদ্ধ হয়েছে এবং মনে হয়েছিল যে এটি আমাদের একটি প্রাথমিক বিজয়, যে স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ আমরা করতে পেরেছি এবং সামনের দিকে আমরা একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারবো। তখন ওই বিজয়ের সময় একটি ছবি আমি তুলেছিলাম, আমার যে ঘর্মাক্ত শরীর এবং একেবারে ভেজা শরীরের একটি জাতীয় পতাকাকে আমি আসলে জাতীয় পতাকা জড়িয়ে আমি তখন একটি বিজয়ের ছবি তুলি, যে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হতে পেলাম এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রাথমিক লক্ষ্য, সেটি আমাদের অর্জিত হয়েছে। যেহেতু আমরা রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছিলাম আগে থেকেই, স্বাভাবিকভাবেই গোয়েন্দা নজরদারি আমাদের উপর একটু বেশিই ছিল এবং এটি সত্যি কথা, যখন আমরা যে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যখন আমরা মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতাম, তখন গোয়েন্দা নজরদারি আমাদের উপরে, আমরা যেহেতু পলিটিক্যাল ব্যানারে আমাদের উপরে বেশি নজরদারি ছিল। এমন হয়েছে যে সার্জিস হাসনাত এসে আমাদের কাছে হাত জোর করে বলেছে যে ভাই, তোমাদের উপরে অনেক গোয়েন্দা নজরদারি আছে, তোমরা প্রথম সারিতে না থেকে তোমরা পিছনের দিকে চলে যাও, তৃতীয় সারিতে চলে যাও, এটা তোমার জন্যই ভালো হবে। তো আমরা কিন্তু ওই ঝুঁকি আছে জেনেও সাহস নিয়ে কিন্তু আমরা প্রথম সারিতে থাকা সবসময় চেষ্টা করেছি। হয়তো পরিস্থিতি বিবেচনায় আমরা কখনো তৃতীয় সারিতে গিয়েও দাঁড়িয়েছি। তো এই ধরনের অনেক ঘটনা হয়েছে। তারপরে আমার বাসায় পুলিশ এবং ডিবির কিন্তু টিম গিয়েছিল, আমাকে তারা বাসায় পায়নি। তারপরে আমি প্রতিদিন আসলে গাজীপুরের পুবাইলে গিয়ে অবস্থান করতাম, যাতে আমার নাম্বার ট্র্যাকিং করেও কোনোভাবে তারা দেখতে না পারেন যে আমি ঢাকার মধ্যে আছি। সত্যিকার অর্থে দেখুন, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি আসলে সত্যিকার অর্থে অনেকাংশেই আমাদের পূরণ হয়নি কিংবা অর্জিত হয়নি। কারণ আমরা ভেবেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তড়িৎ গতির বিভিন্ন ধরনের কাজ দেখবো, আমূল পরিবর্তন দেখবো। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আসলে সত্যিকার অর্থে একটি গণ অভ্যুত্থানের সরকারের যে ম্যান্ডেট হওয়া উচিত, গণ অভ্যুত্থানের সরকারের যে স্পিরিটটি ধারণ করে কাজ করা উচিত, এই সরকারের মধ্যে আমরা তেমন কোনো স্পৃহা আমরা আসলে দেখতে পাচ্ছি না। এক প্রকার তারা আমাদেরকে হতাশ করেছেন, অবাক করেছেন এবং অনেকখানি এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছেন গত 1 বছরের তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আমি ছোটোবেলা থেকেই রাজনৈতিক পরিবারের অংশ ছিলাম এবং এই রাজনীতি আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। সেই জায়গা থেকে রাজনীতিতে আসার এক প্রকার আগ্রহ আমার জায়গা থেকে, এবং গত কয়েক বছর সরাসরি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করেছি। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজপথে সবসময় সরব থাকার চেষ্টা করেছি। যতদিন ছাত্র রাজনীতি করব ততদিন
শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের যে কোনো লড়াই সংগ্রামে তাদের পাশে থেকে আমিত্ব কাজ করব। একই সাথে যখন ভবিষ্যতে জাতীয় রাজনীতি কিংবা যখন সিনিয়র সংগঠনে যাব তখন এদেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে ভাবার চেষ্টা করব এবং বৃহৎভাবে যেন তাদের জন্য কাজ করার লক্ষ্যে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে ততটুকু করার চেষ্টা করব এবং সর্বোপরি আসলে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করব যে রাজনীতির সাথে যুক্ত থাকার এবং এদেশের আপামর ছাত্র জনতার যে কোনো ন্যায় এবং যৌক্তিকভাবে তাদের পাশে থাকার।